হ্যালো বন্ধুরা, আমরা আবার চলে এসেছি। আমরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের আজকের গল্পটিও আমার লেখা। আমি আশা করছি গল্পটি আপনাদের ভালো লাগবে, কারণ আমি আপনাদের ভালো লাগার জন্যই কাজ করি। তাই ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমার চোখে দেখবেন এবং আমাদের নতুন চ্যানেল ছায়া সাবস্ক্রাইব করবেন এবং ছায়ার ভিডিওগুলো দেখবেন। আর গল্পের ঝুড়িকেও লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ এবং ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের পর্ব। সরকারের একজন কর্মকর্তা আমি, আর সেটাও প্রথম শ্রেণীর। আমি একজন গ্যাজেটেড অফিসার হিসেবে আমার বাবা মার লক্ষ্য আমি পূরণ করতে পেরেছি, তবে হেরে গিয়েছি আমি নিজের কাছে। ছোটবেলা থেকেই ইচ্ছে ছিল ইতিহাস ঐতিহ্য নিয়ে কাজ করব এবং বাঁধনহীন জীবনযাপন করব। তবে বাস্তবতা এবং জীবনের প্রয়োজনের সঙ্গে মিলিয়ে আমার স্বপ্ন মরে গেল। নিজের প্রয়োজনে এবং পরিবারের স্বপ্ন পূরণ করতে গিয়ে আমাকে হতে হলো একজন সরকারি চাকরিজীবী, যে কিনা নানা দায়বদ্ধতায় আবদ্ধ। যাই হোক, তারপরেও কষ্ট নেই। আমি যেখানেই ঐতিহ্যবাহী কিছু পাই সেসব কিনে এনে আমি আমার বাড়িতে রাখি। এছাড়া এই মুহূর্তে ইতিহাস এবং ঐতিহ্য নিয়ে কাজ করার আর কোনো উপায় আমার হাতে নেই। অফিসে বসে আছি। সরকারি চাকরি, খুব একটা যে কাজের চাপ থাকে তা কিন্তু নয়। আর তার উপর আমি একজন গ্যাজেটেড অফিসার হিসেবে আমার কাজ খুব একটা বেশিও না। আমি শুধু চারদিকে খেয়াল রাখি প্রত্যেকে নিজেদের দায়িত্ব পালন করছে কিনা। যাই হোক, একটু আগেই আমার কলেজ লাইফের ইতিহাস বিভাগের ছাত্র আমাকে কল দিয়েছে। তার নাম সমরেশ। এখন সে ইতিহাস এবং ঐতিহ্য নিয়ে কাজ করে। সমরেশ আমাকে কল দিয়ে বলল তার অফিসে যেতে। তার কাছে নাকি একটা প্রাচীন বাক্স রয়েছে। সেই বাক্সটা সে এখনো পর্যন্ত খুলেই দেখেনি। আমার জন্য অপেক্ষায় আছে। আমি গেলে সে ওই বাক্সটা আমাকে উপহার দেবে, কারণ সমরেশ জানে আমি ইতিহাসের প্রতি কতটা দুর্বল। অফিসের সরকারি গাড়ি দিয়ে ছুটে যাচ্ছি সমরেশের অফিসের দিকে। সমরেশের অফিসের নামটাও আমার খুব ভালো লাগে। বাংলায় ইতিহাস উদ্যান আর ইংরেজিতে হিস্টোরিক্যাল গার্ডেন। ওর অফিসের নামটাতেও একটা সাহিত্য খুঁজে পাই আমি। যাই হোক, আমি খুব এক্সাইটেড। না জানি সেই বক্সটা দেখতে কেমন, আর বক্সটার ভেতরে না জানি কি আছে। সেই চিন্তা করতে করতেই আমি এগিয়ে যাচ্ছি সমরেশের অফিসের দিকে। সমরেশের অফিসে এসে পৌঁছালাম। দেখতে পেলাম সমরেশ একটা চেয়ারে বসে আছে। আমাকে দেখেই বলল, আরে তুই এসেছিস? তারপর বল, কেমন আছিস? কতদিন পর দেখলাম তোকে। আরে বাবা, যেরকমই আছি। আগে বসতে তো বলবি নাকি? তুই আসলে আগের মতোই রয়ে গেছিস। কথাটা বলতে বলতে সমরেশের বিপরীতে থাকা চেয়ারে বসে পড়লাম আমি। হ্যাঁ, আমি না হয় বসতে বলিনি, তবে তুই আমার বলার অপেক্ষায় আর থাকলি কোথায়? নিজে থেকেই তো বসে পড়লি। আমি তো জানি তুই আমার বলার অপেক্ষা করবি না, সরাসরি এসে বসে পড়বি। কারণ এই অফিসটা শুধু আমার নয়, আমার মানেই তোর। হ্যাঁ হ্যাঁ, সেটা তো জানি। তারপর বল, তুই কেমন আছিস? তোর দিনকাল ভালো যাচ্ছে তো? আমার আবার দিনকাল? ইতিহাস ঐতিহ্য এরাই তো আমার জীবনের খোরাক। অর্থাৎ সব সময় যেমন থাকি, এখনো তেমনই আছি। তো তুই তোর খবর বল। তুই ভালো আছিস তো? বাড়িতে কাকা কাকি সবাই ভালো আছে তো? আর ভালো তো মনে হয় থাকবি, সরকারের প্রথম শ্রেণীর কর্মকর্তা তুই। তোর তো আর কষ্ট থাকার কথা না। আরে কি যে বলিস ভাই, শোন একটা কথা বলি তোকে। শুধু সরকারি একজন চাকরিজীবী হওয়া আমার জীবনের উদ্দেশ্য ছিল না। জীবনে কখনো ভাবিও নি যে আমার সরকারি চাকরি করতে হবে। তুই তো জানিসই আমার স্বপ্ন ছিল তোর মতো ইতিহাস ঐতিহ্য নিয়ে কাজ করব। তোরও এটাই ইচ্ছা ছিল, তবে তুই পেরেছিস তোর স্বপ্নকে সত্যি করতে, আর আমি হেরে গেছি এই যুদ্ধে। নিজের প্রয়োজনে আর পরিবারের স্বপ্নকে সত্যি করতে গিয়ে আমাকে মেরে ফেলতে হয়েছে আমার স্বপ্নকে। আরে ভাই, বাদ দে তো এসব আলাপ। ইতিহাস ঐতিহ্য নিয়ে কাজ করে যে খুব ভালো লাগছে তা কিন্তু না।
আমি মনে করি তুই এই কষ্ট থেকে বেঁচে গিয়েছিস। মাঝে মধ্যে আমি যে পরিমাণ অভাবে পড়ি রে ভাই, সেটা যদি বুঝতি তাহলে আর ইতিহাস ঐতিহ্যের প্রতি তুই দুর্বল থাকতি না। যাই হোক, তুই দেখতো এই বাক্সটা কেমন লাগে। সমরেশের অফিসে এসেই বাক্সটা দেখতে পেয়েছিলাম আমি। ওর দেয়ালের এক কোণে পড়ে আছে বাক্সটা। তবে আগে লক্ষ্য করিনি, এখন লক্ষ্য করলাম। বাক্সটা দেখেই আমি যেন কেমন মোহের মধ্যে জড়িয়ে গেলাম। ভালো লেগে গেল এই বাক্সটাকে। দুর্বলতা আমার আরো বেড়ে গেল ঐতিহাসিক এই উপাদানের উপর। আরে, তুই তো কামাল করে দিয়েছিস রে সমরেশ। কোথায় পেলি এই ঐতিহাসিক উপাদান? নিশ্চয়ই এটা অর্জন করতে তোর অনেক কাঠখড় পোড়াতে হয়েছে। এটার ইতিহাস তাড়াতাড়ি বলতো, আমি এটা শুনতে খুবই আগ্রহী। না রে, তেমন কিছু না। এই তো কদিন আগে আমার টিম থেকে একটা পুরনো বাড়ি ডিটেক্ট করা হয়। লোকমুখে শোনা যায় 100 বছর আগে একজন সাধুর বাড়ি ছিল ওইটা। তো আমরা ভেবে নিলাম, যেহেতু একজন সাধুর বাড়ি ছিল, কোনো ঐতিহাসিক তথ্য বা ঐতিহাসিক জিনিসপত্র আমরা পেতেই পারি, তাও আবার 100 বছর আগের। অতঃপর সেই বাড়িটা ডিটেক্ট করার পর আমি এবং আমার টিমের লোকজন সেখানে কাজ করা শুরু করলাম। সেখানে অনেক আশ্চর্যজনক ঐতিহাসিক উপাদানও পেলাম আমরা। তার মধ্যে কিছু আমরা বিক্রি করেছি বিভিন্ন ঐতিহাসিক জাদুঘরে, আর কিছু আমাদের কাছে রেখেছি। আর এই বাক্সটাও আমরা সেখান থেকেই পেয়েছি। তো আমি ভাবলাম, তোর যেহেতু ইতিহাসের প্রতি অনেক দুর্বলতা, তোকে এই বাক্সটা না হয় আমাদের হিস্টোরিক্যাল গার্ডেনের পক্ষ থেকে উপহার দেওয়া হলো। অফিসের নাম আবার টানছিস কেন? এটা তো তুইই দিয়েছিস, তোর নামই বল না। তুই আর হিস্টোরিক্যাল গার্ডেন তো একই কথা, অবিচ্ছিন্ন সম্পর্ক। হ্যাঁ, ওই হলো। হিস্টোরিক্যাল গার্ডেন মানে শুধু আমিই নই, আমার টিমে যারা যারা আছে সবাই, এমনকি তুইও এই অফিসের অংশ। আচ্ছা যাই হোক, কি খাবি বল? চা, কফি অথবা অন্য কিছু? সমরেশের সঙ্গে অনেকটা সময় কাটালাম আমি। সমরেশের অফিসে হালকা নাস্তাও করলাম। এখন আবার বাড়ির দিকে ফিরে যাচ্ছি। আমি খুবই আনন্দিত, কারণ এই মুহূর্তে আমার বন্ধু আমাকে একটা ঐতিহাসিক উপাদান দিয়েছে, যা আমি আমার ঘরে রাখব। সাধারণত এসব উপাদান আমি আমার একটা আলাদা ঘর আছে সেখানে রাখি, তবে এই বাক্সটা আমার এত পছন্দ হয়েছে যে এটাকে আমি আমার ঘরেই রাখব। বিকেল গড়িয়ে অন্ধকার হয়ে গেছে আকাশ, সন্ধে হয়ে গেছে। বক্সটা আমি আমার ঘরের এক কোণায় রেখে দিলাম। বাড়িতে এনে বক্সটা খুলেছিলাম। সমরেশও বক্সটা খুলেনি, আর সমরেশের অফিসেও আমি বক্সটা খুলিনি, কেননা সে এটা যেহেতু উপহার দিয়েছে তাই আমি বাড়িতে এনে খুলেছি। সমরেশও জানতো না এর মধ্যে কি আছে। তবে অবাক ব্যাপার হলো, এটাতে আমি যেমন আশা করেছিলাম তেমন কিছুই পেলাম না। কিছু হাড়গোড় রয়েছে, দেখে তো মনে হলো মানুষের হাড়গোড়। খুব অপ্রস্তুত একটা অবস্থায় পড়ে গিয়েছিলাম বক্সটা খুলে। ভেতরে একটা ভ্যাপসা গন্ধ। তাড়াতাড়ি বক্সটা খালি করে এখন এনে আমার ঘরে রেখে দিয়েছি। যাই হোক, ভেতরে কি আছে না আছে সেটা দেখা খুব একটা প্রয়োজনীয় নয়। বক্সটা যেহেতু ঐতিহাসিক, সে কারণেই এটা মূল্যবান। আর দেখতেও আমার কাছে ভালো লেগেছে, তাই এটা আমার ঘরেই জায়গা পেয়েছে। যাই হোক, রাত যেহেতু অনেক হয়ে যাচ্ছে, আমার একটু ঘুমানো উচিত, কারণ কাল আমার আরেকটু তাড়াতাড়ি ওঠা দরকার। কালকে অফিসে একজন অতিথি আসবেন, তার সঠিক আপ্যায়ন করার জন্য আমাকে একটু আগে ভাগে অফিসে যেতে হবে। যাই হোক, আমি গিয়ে বিছানায় শুয়ে পড়লাম খুব বেশি না ভেবে। অচিরেই ঘুম এসে জড়ো হলো আমার চোখের কোণে। ঘুমিয়ে গেলাম। দেবাশিস, এই দেবাশিস, ঘুমোচ্ছিস? ওঠ, উঠে পড়, ঘুম ভেঙে ওঠ। একটা কণ্ঠ শুনে তাড়াতাড়ি আমার ঘুম ভাঙলো। কে কে ডাকছে আমাকে? তাড়াতাড়ি উঠেও বসলাম, কিন্তু বিছানার ওপাশে তাকিয়ে যা দেখলাম তাতে আমার রক্ত হিম হয়ে আসলো। আন্দাজও করতে পারছিলাম না কি হচ্ছে আমার সাথে। তুই তো আমার খুব বড় উপকার করলি রে। আজ প্রায় 100 বছর পর তুই এই বক্সটা খুলে দিলি। আমার আত্মা
এই 100 বছর যাবৎ বক্সেই বন্দি ছিল, কিন্তু আজ তুই যখন এই বক্স খুলে দিলি তখন আমার আত্মা মুক্তি পেল। লোকটার কথাগুলো শুনতে শুনতে আমার বুকের ভেতরটা কেমন যেন শিউরে শিউরে উঠছিল। ভয়ে আমি জড়সড় হয়ে দাঁড়িয়ে রইলাম। এর মধ্যেই শুনতে পারলাম সে আবার বলতে শুরু করলো, শোন, আজ থেকে 100 বছর আগে একজন সাধু ছিল। সবাই সেই সাধুকে ভালো বলেই জানতো, তবে আসলে সেই সাধু ছিল শয়তানের উপাসক। তন্ত্রবিদ্যা হাসিল করার জন্য সে যা খুশি তাই করতে পারত। কখনো কখনো তার সাধনার কাজে জীবিত মানুষের রক্ত কাজে লাগাতো, কখনো কখনো মৃত মানুষের খুলি কাজে লাগাতো। একবার রাতের বেলায় আমি জঙ্গল দিয়ে হেঁটে যাচ্ছিলাম খুব প্রয়োজনে। ঠিক তখন সেই সাধু একটা বড় দা নিয়ে আমার সামনে আসলো। এক কোপে আমার ধর থেকে মাথা আলাদা করে ফেললো, কারণ তার সাধনার কাজে একটা মাথার খুলের প্রয়োজন ছিল। অতঃপর সে আমার মাথার অংশটা নিল তার সাধনার কাজে, আর আমার দেহের বাকি হাড়গুলো আলাদা করে মন্ত্রসিদ্ধ করলো এবং এই বক্সটাতে আটকে রাখলো আমার আত্মা সহ আমার হাড়গুলো। কিন্তু যখন এই বক্সে কোনো ভালো মানুষের হাত লাগবে, ঠিক তখনই এই বক্সের অভিশাপ মুক্ত হবে, ভেঙে যাবে মন্ত্রের মায়া। আর তুই একজন সৎ মানুষ, মায়াজাল কেটে গেছে, আর এই বন্দি বাক্স থেকে মুক্তি পেয়েছে আমার আত্মা। এবার লোকটার কথা শুনে মনে হলো আমি নিজের অজান্তে হলেও তার উপকার করেছি, তাই সে অন্তত আর যাই করুক আমাকে প্রাণে হয়তো মারবে না। আমি বললাম, তাহলে আপনি কি আমাকে প্রাণে মারবেন? কিন্তু আমার তো কোনো দোষ নেই। আপনার সঙ্গে অপরাধ করেছিল সেই সাধু, কিন্তু এখন তো সে আর বেঁচে নেই। আজ 100 বছর পর তার বাড়ি থেকে আমার বন্ধুরা এই বক্সটা উদ্ধার করে আমাকে উপহার দিয়েছে। আমার তো কোনো দোষ নেই। তুই ভয় পাস না, তোর কোনো ক্ষতি করব না আমি। তুই আমার যে উপকার করেছিস তার জন্য আমি তোর কাছে কৃতজ্ঞ। জানি না আমার কোন অপরাধে এই শাস্তি আমাকে পেতে হলো, প্রাণ হারাতে হলো ওই শয়তানের উপাসক সাধুরূপী তান্ত্রিকের হাতে। তবে তুই আমার আরেকটা উপকার করিস, সেটা হলো তুই আমার আত্মার মুক্তির ব্যবস্থা করিস। এটাই আমার তোর কাছে চাওয়া থাকবে। আমি যাই, আর এই বক্সটা তুই এখন থেকে তোর কাছেই রাখতে পারিস। যেহেতু আমার আত্মা এই বক্সের মায়াজাল থেকে মুক্তি পেয়েছে, তাই এখন আর এটাকে ভয় পাওয়ার কিছু নেই। তুই কিন্তু অবশ্যই আমার আত্মার মুক্তির ব্যবস্থা করিস। আমি যাই, তুই ভালো থাকিস আর ধরে রাখিস নিজের সততা। কথাটা বলেই দেখতে পেলাম লোকটা নিমিষেই কেমন যেন মিলিয়ে গেল, আর কোথাও তাকে দেখতে পেলাম না। সকাল হলো। রাতে আমি যা দেখেছি তাতে আমার আর ঘুম হলো না। এবার আমার মাথায় একটাই চিন্তা, এই লোকটার আত্মার মুক্তির ব্যবস্থা আমাকে করতেই হবে, সেটা যে করেই হোক। হ্যালো বন্ধুরা, গল্পটি কেমন লাগলো সেটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। কেননা আপনারা যদি আপনাদের অভিমত জানান তাহলে আমাদের পরবর্তী কাজ করতে সুবিধা হয়। তাই আমি আশা করছি আপনারা সবাই কমেন্ট বক্সে আপনাদের অভিমত জানিয়ে দেবেন এবং অবশ্যই লাইক করবেন। কেননা আপনারা যখনই আমাদের ভিডিওতে লাইক করেন তখনই আমাদের কাজের অনুপ্রেরণা অনেক গুণ বেড়ে যায়। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, ভালো রাখবেন। ধন্যবাদ এবং ভালোবাসা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।